আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা বিসিএস ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে সে সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে শিখতে হবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ আমাদের ভাইবা বোর্ডে গিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করার সম্ভাবনা থাকে আমাদেরকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে হয়। তো সেক্ষেত্রে ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা সুন্দরভাবে সাজানোর জন্য আমরা চ্যাট জিপিটি বা এবং এভাবে যেগুলো এআই টুলস আছে এগুলোর সহযোগিতা নিতে পারি। এক্ষেত্রে আমাদের ইন্ট্রোডিউস ইয়োরসেলফে আমাদের হোম টাউন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, স্পেশাল কোনো স্কিল আছে কি না, অভিজ্ঞতা আছে কি না, ইন্টারেস্ট, হবি, প্যাশন, ক্যারিয়ার সার্ভিসে আসতে চাওয়ার উদ্দেশ্য, এই বিষয়গুলো হাইলাইট করা যেতে পারে। তো সুন্দর একটা ফরম্যাটে সাজানোর পর আমরা ওটা বারবার প্র্যাকটিস করব ইংরেজিতে এবং বাংলায়। যদি স্যার ইংরেজিতে জিজ্ঞেস করে তাহলে আমরা ইংরেজিতে বলবো, আর যদি বাংলায় জিজ্ঞেস করে তাহলে আমরা বাংলায় উত্তর করব। এবং এমনভাবে সাজাতে হবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যাতে ইন্ট্রোডাকশন থেকে কোনো একটি বিষয়ে প্রশ্ন করা হলে আপনি সেগুলোর উত্তর দিতে পারেন। তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা আমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপর পরের যে বিষয়টা আমি সাজেস্ট করব, আমাদের প্রতিদিন পত্রিকা পড়তে হবে। জাতীয় ও আন্তর্জাতিক যে সমসাময়িক বিষয়গুলো আছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। বিভিন্ন কলাম পড়তে হবে, মতামত পড়তে হবে। এবং এটা শুধু জাতীয় বিষয় না, আপনার যদি পররাষ্ট্র ক্যাডার চয়েসে নাও থাকে তবুও কিন্তু আপনাকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে স্যার জিজ্ঞেস করতে পারেন। সুতরাং সমসাময়িক সকল বিষয়ে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং নিয়মিত প্রতিদিনই পত্রিকাগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে আপনার সাবজেক্ট সম্পর্কে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, এবং অনেক সময় ভাইভায় বড় একটি অংশ এই সাবজেক্ট রিলেটেড প্রশ্নের মধ্যে দিয়ে চলে যায়। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটি পড়াশোনা করেছেন তার সাথে বর্তমান ক্যাডার চয়েসের রিলেশনটা কী, এবং আপনি যে এই সাবজেক্ট পড়ে ক্যাডার সার্ভিসে এসেছেন এতে আসলে দেশের ক্ষতি হলো কি না, অথবা আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন, আপনার যে জ্ঞান, আপনার সাবজেক্টের জ্ঞান আপনি ক্যাডার সার্ভিসে কিভাবে কাজে লাগাবেন, এই বিষয়গুলো আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেজন্য আবারও সেই এআই টুলসগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা যারা বিগত দিনে ভাইবা দিয়েছে আপনার সাবজেক্ট থেকে তাদের সহযোগিতা নিতে পারেন। যেমন আমার ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো আমি এজন্য আরএমজি সেক্টর, টেক্সটাইল সেক্টর, এগুলো আসলে বাংলাদেশের অর্থনীতির সাথে কী সম্পর্ক, গ্রিন ইন্ডাস্ট্রি, শ্রম অধিকার, এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এনভায়রনমেন্টাল ইস্যুস, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং এগুলোর সাথে টেক্সটাইলের যে সম্পর্ক। তো টেক্সটাইল রিলেটেড যত কিছু আছে সে বিষয়গুলো আমাকে পড়তে হয়েছে। আপনারও যে সাবজেক্ট থাকবে, আপনার যদি ট্রিপলি থাকে বা সিএসি থাকে অথবা যে কোনো সাবজেক্ট থাকে, সেটার সাথে অর্থনীতিকে আপনি রিলেট করে অথবা দেশের জাতীয় বা আন্তর্জাতিক কোনো বিষয়কে রিলেট করে আপনি পড়াশোনা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের সিনিয়র যারা ভাইভা দিয়েছেন আগে অথবা ভাইভা দিচ্ছেন একই সাবজেক্টে, তাদের সাথে আপনি ডিসকাশন করতে পারেন যে কোন কোন বিষয় আসলে পড়া উচিত। এরপর আমি হাইলাইট করব, আপনার যদি বর্তমানে আপনি কোনো জব করতে থাকেন, ধরুন আপনি কোনো ব্যাংকে জব করছেন, তখন কিন্তু ব্যাংক রিলেটেড প্রশ্নগুলো আপনাকে পড়ে যেতে হবে। ব্যাংক সম্পর্কে আইডিয়াগুলো, আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সম্পর্কে, ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি কী, এভাবে কিন্তু আপনার জবকে ঘিরে প্রশ্নগুলো করতে পারে। আবার যদি আপনি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ে যদি সাপোজ আপনি এখন জব করছেন, তাহলে তথ্য অধিকার আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডেটা অ্যান্ড ইনফরমেশনের পার্থক্য, মিস ইনফরমেশন কী, ডিসইনফরমেশন কী, এই ধরনের কিন্তু আপনার জব রিলেটেড, আপনি যে জব করছেন সেটাকে রিলেট করে অনেক সময় প্রশ্ন হতে পারে। এরপর আমাদেরকে নিজ জেলা সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। নিজ জেলার যে বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন, কবি, সাহিত্যিক, নদী, জেলার বেসিক যে তথ্যগুলো যেমন জনসংখ্যা, আয়তন, বিখ্যাত খাবার, বিখ্যাত বিভিন্ন স্থান, পর্যটন স্থান, নামকরণের ইতিহাস, কোন ফসল বেশি হয়, এই যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে একটি ধারণা নিয়ে যেতে হবে। নিজ জেলা সম্পর্কে আপনারা জেলা প্রশাসনের ওয়েবসাইট এবং আরও বিভিন্ন সূত্র থেকে
এগুলো নোট করতে পারবেন। সংবিধান সম্পর্কে একজন বিসিএস প্রার্থীর খুব ভালোভাবে জানা দরকার, বিশেষত সংবিধানের মৌলিক অধিকার, নারীদের সম্পর্কিত যে সংবিধানের অনুচ্ছেদগুলো রয়েছে, সরকারের কার্যক্রমের সাথে রিলেট করা যায় এমন অনুচ্ছেদগুলো, যেমন আপনি যদি ফ্যামিলি কার্ড বলেন তাহলে সংবিধানের 15 নং অনুচ্ছেদের সাথে কিন্তু এটিকে রিলেট করা যায়, আরও বিভিন্ন অনুচ্ছেদের সাথে যদি রিলেট করতে পারেন, এইভাবে আপনি সরকারের যে বিভিন্ন কার্যক্রম আছে উন্নয়নমূলক, সেগুলোর সাথে কিভাবে আপনি রিলেট করবেন সংবিধানের বিভিন্ন ধারাকে, সেভাবে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদকে সেভাবে আপনার প্রস্তুতি নিতে হবে। তারপর আইনসভা সম্পর্কে, আমাদের পার্লামেন্ট সম্পর্কে সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদ আছে সেগুলো ইম্পর্ট্যান্ট। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কি, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী, অর্থাৎ সংবিধান সম্পর্কে একটা ওভারঅল ভালো ধারণা নিয়ে যেতে হবে। এবং বিভিন্ন যে কম্প্যারিজনগুলো আছে, যেমন মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদের পার্থক্য কী, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু, কার ক্ষমতার কতটুকু পরিসর, মন্ত্রিসভা যে আইনসভার নিকট দায়ী, এটা সংবিধানের কোথায় বলা আছে, জনগণই সকল ক্ষমতার মালিক, এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ আছে যেগুলো পড়ে যেতে হবে। প্রিভেন্টিভ ডিটেনশন, পিউনিটিভ ডিটেনশনের পার্থক্য, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের পার্থক্য, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা নিয়ে যেতে হবে। বাংলাদেশের অর্থনীতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সমীক্ষা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। বাংলাদেশের জিডিপি কত, জিডিপি গ্রোথ রেট কত, ট্যাক্স জিডিপি রেশিও কত, জিডিপির যে বিভিন্ন সেক্টর আছে, যেমন কৃষি, সেবা, শিল্প খাতের অবদান, দারিদ্র্যের হার, এবং এগুলো আসলে তুলনামূলক চিত্রটা কি, যে বাংলাদেশে কৃষি খাতের অবদান বাড়ছে না কমছে। তারপর হচ্ছে বাজেটের আকার, বাজেটের ইতিবাচক যে দিকগুলো রয়েছে, শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, এডিপিতে বরাদ্দ কত, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, এভাবে বিভিন্ন বিষয়ে বাজেট সম্পর্কে এবং অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে আমাদেরকে একটি ভালো ধারণা নিয়ে যেতে হবে। এরপর যদি আমরা বলি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমসমূহ, যেমন ফ্যামিলি কার্ড, ট্রি প্ল্যান্টেশন, তারপর হচ্ছে খাল খনন, কৃষক কার্ড, এবং স্পোর্টস রিলেটেড যে ইনিশিয়েটিভসগুলো আছে শিক্ষার্থীদের সম্পর্কে, তো এভাবে সরকারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ সে সম্পর্কে আমাদের ভালো ধারণা নিয়ে ভাইভা বোর্ডে যেতে হবে। এরপর যদি আমরা বলি যে আপনার যে ক্যাডার চয়েস, সেটার অন্তত যে প্রথম 3টি চয়েস সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে যেতে হবে। এভাবে আপনি ফলো করতে পারেন বিভিন্ন গাইড, অথবা যদি নোট থাকে যে ক্যাডার চয়েস সম্পর্কে আলাদা আলাদাভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। সাধারণত প্রশ্ন করা হয় কেন এটা আপনার প্রথম চয়েস, এবং এই ক্যাডারের পদসোপান, পোস্টিং, কোন পদের কী কাজ, কোন ক্যাডারের কী কাজ, এইসব প্রশ্ন সাধারণত করা হয়ে থাকে। পররাষ্ট্র ক্যাডার যদি আপনার চয়েসে থাকে, সাধারণত কিছু কোশ্চেন আসে যে এমবাসি এবং হাই কমিশনের পার্থক্য, বাংলাদেশের পররাষ্ট্র নীতি, ডিপ্লোমেসির বিভিন্ন যে টাইপসগুলো থাকে, যেগুলো আপনি প্রিলিমিনারিতেও পড়েছেন বা রিটেনে পড়েছেন, আন্তর্জাতিক সমসাময়িক বিষয় তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, জাতিসংঘ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সম্পর্কে, এবং কূটনীতির সাথে রিলেটেড যে বিভিন্ন আন্তর্জাতিক আইনগুলো আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হয়। অথবা যদি আপনি প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কাকে বলে, সিআরপিসি এর কত নং ধারায় ম্যাজিস্ট্রেটের সংজ্ঞাটা দেয়া আছে, সিআরপিসির আলোকে যে মব ডিসপারশন 144 ধারা, সুরতহাল, ময়নাতদন্ত, তারপর হচ্ছে মোবাইল কোর্ট আইন 2009, ডিসি, ইউনো বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এদের কাজ, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্থক্য অথবা পদসোপান, তারপর হচ্ছে করাপশন কমাতে, আসলে প্রশাসনে করাপশন কমাতে কিভাবে কি কি করা উচিত, ডিসি অফিসের যে বিভিন্ন কাজগুলো আছে এখানে জনগণ কি কি সেবা পায়, ইউনো অফিসের সম্পর্কে ধারণা নিতে হবে, এবং ইউনো উপজেলা চেয়ারম্যানের যে কাজের কোঅর্ডিনেশন, এভাবে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো গাইড বইতে অথবা নোটগুলোতে দেয়া আছে, এগুলো সম্পর্কে আপনার পড়ে যেতে হবে। এবং ক্যাডার সার্ভিসের ইতিহাস, এটাও গুরুত্বপূর্ণ। পুলিশ ক্যাডার যদি চয়েসে থাকে তাহলে পুলিশ অ্যাক্ট 1861,
পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, তারপর সিআরপিসির কিছু ধারা, সবগুলো না, A to Z সবই পড়তে হবে তা না, কিছু ইম্পর্টেন্ট বিধি আছে সেগুলো পড়ে যেতে হবে। এরপর এসপি ও ডিসি এর রিলেশন, আমলযোগ্য অপরাধ, এএসপিদের দায়িত্ব, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, পুলিশের যে বিভিন্ন ইউনিট থাকে এবং পুলিশের পজিটিভ ইমেজ নিয়ে আসতে, জনগণের সাথে সম্পর্ক ভালো করতে কী কী করণীয়, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সাধারণত এসে থাকে। এগুলো আপনারা বিভিন্ন গাইড বইতে অথবা নোট থাকলে সেখান থেকে পাবেন। এভাবে আপনার যদি কাস্টমস, অডিট, ট্যাক্স বা অন্যান্য ক্যাডার চয়েসে থাকে, সেগুলো সম্পর্কে আপনারা গাইড বই বা নোটগুলোতে আপনারা পাবেন এবং আলাদাভাবে প্রিপারেশন নেবেন। এবং এভাবে আপনাকে অনেক সময় সিচুয়েশন হ্যান্ডেলের প্রশ্ন করতে পারে যে আপনি একজন এএসপি, এই সিচুয়েশনে তো আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন, অথবা আপনি একজন ম্যাজিস্ট্রেট, অথবা আপনি একজন ডিসি, এখন এই সিচুয়েশন হয়েছে, কোনো একটা দুর্যোগ হয়েছে, কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আপনি কি ব্যবস্থা নেবেন। এভাবে বিভিন্ন প্রশ্ন ভাইভা বোর্ডে আপনি ফেস করতে পারেন। এরপর আপনাকে স্পিচ দিতে বলতে পারে, বিশেষত যারা পররাষ্ট্র ক্যাডার যাদের চয়েসে আছে তাদেরকে সাধারণত স্পিচ দিতে বলা হয়। আপনি যখন ক্রেডেনশিয়াল নিয়ে যান কোনো, আপনি একজন রাষ্ট্রদূত হিসেবে ওই দেশের মহামান্য রাষ্ট্রপতি, অথবা যদি সেখানে রাজা থাকেন কোনো, তো সেখানে ক্রেডেনশিয়াল সাবমিট করতে হয়, ওই সময় স্পিচ দিতে হয়, নিজের দেশকে পরিচয় করিয়ে দিতে হয়। ইংলিশ ফ্লুয়েন্সি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের আসলে আমরা যতই রিটেনে ইংরেজি ভালো পারি, কিন্তু বলার ক্ষেত্রে আমাদের ফ্লুয়েন্সিটা অনেকেরই ভালো থাকে না। সেজন্য আমাদেরকে ইংলিশে ফ্লুয়েন্সি আনার জন্য রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন আপনি একটা গ্রুপ তৈরি করতে পারেন এবং গ্রুপে যারা আরও ভাইভা প্রার্থী তারা থাকতে পারে। এভাবে আপনারা একটা ভিডিও কল করে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন। সাপোজ আপনি যদি এই যে ভাইভা প্রিপারেশনের বিভিন্ন বিষয়গুলো একটি রুটিনের মাধ্যমে এনে যদি প্রতিদিন একটা বিষয়ে কথা বলেন, অথবা সমসাময়িক কোনো বিষয়ে কথা বলেন এবং সেটা ইংরেজিতে বলারই চেষ্টা করেন, যদি আপনার কাছে কষ্টও হয় তারপরেও আপনি ফ্লুয়েন্সি আনার জন্য আপনি রেগুলারলি প্র্যাকটিসটা করে যান। এতে যেটা হবে, আপনার ফ্লুয়েন্সিটা বেটার হবে। অ্যাকসেন্ট অত বেশি ইম্পর্টেন্ট না, অ্যাকসেন্টের থেকে ফ্লুয়েন্সিটা ইম্পর্টেন্ট এবং সুন্দরভাবে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। এবং আপনি একটি গ্রুপ খুলতে পারেন। গ্রুপ খুললে হবে কি, বিভিন্ন ভাইবার বিষয়ে বিভিন্ন তথ্যগুলো, আপডেটগুলো, ডেটাগুলো এবং বিভিন্ন নোটগুলো, অথবা গুরুত্বপূর্ণ কোনো একটি প্রতিবেদন অথবা কারো লেখনী, সেগুলো আপনারা শেয়ার করতে পারেন, কোনো পত্রিকার কলাম, সেগুলো শেয়ার করতে পারেন। এতে হবে কি, সবার মধ্যে একটা মিউচুয়াল একটা বেনিফিট হবে এখানে। মক ভাইবা অবশ্যই দিতে আমি উৎসাহিত করব। মক ভাইবা যত বেশি পারেন আপনি যদি দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল গ্রো করবে এবং আপনার যে ভুলগুলো হচ্ছে, কোন কোন ক্ষেত্রে ভুলগুলো হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট দরকার, সেগুলো আপনি বুঝতে পারবেন। মক ভাইবা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আপনি যত বেশি পারেন আপনার মক ভাইবা দেওয়া উচিত। এবং মক ভাইবা দেওয়ার সময় আপনি যে বিসিএস ভাইবাতে যেভাবে আপনি প্রিপারেশন নিয়ে যাওয়ার কথা, ওইভাবেই যাওয়ার চেষ্টা করবেন, মক ভাইবাতে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি সব কিছু নাও পারেন, তারপরও আমি বলবো আপনি মক ভাইবাতে অবশ্যই অংশগ্রহণ করবেন, কারণ সিচুয়েশনটা একটু ফিল করার বিষয় যে ভাইবা বোর্ডে আপনি গেলে কী ধরনের সিচুয়েশন হতে পারে। অবশ্যই মক ভাইবা দিতে আমি উৎসাহিত করব। ড্রেস আপের বিষয়ে আমি বলবো যে কমপ্লিট স্যুট পরে যাবেন এবং টাই পরবেন, যেটা এই কালারগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয়। যদি আপনি কমপ্লিট স্যুট পরেন তাহলে একেবারে ব্ল্যাক কমপ্লিট স্যুট পরতে পারেন, অথবা ব্ল্যাক এবং ব্লু এর যে কম্বিনেশন একটা কমপ্লিট স্যুট আছে, এটা আপনি পরতে পারেন। এবং টাইয়ের কালার লাল অথবা নীল, যেটা ভালো হয়, অথবা ব্ল্যাক, যেটা আপনার ভালো মনে হয়, স্যুট করে, সেইভাবে আপনি পরে যাবেন। জুতোর ক্ষেত্রে আপনি কালো শু পরাই ভালো। অনেকে বলে যে অক্সফোর্ড শু পরা, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট কোথাও বলা নেই যে অক্সফোর্ড শুই পরতে হবে। তো আপনি কালো শু পরতে পারেন এবং নিজেকে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করবেন, যাতে আপনাকে দেখে ফিট মনে হয়। এবং সেজন্য আপনি যে মক ভাইবা দিবেন বা এর আগে বিভিন্ন, আপনি যদি বাইরে বের হন অথবা অফিসে যান, আপনি স্যুটেড বুটেড হয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি মেইন যে ভাইবার দিন সেদিন কোনো অস্বস্তিতে না পড়েন।
কারণ আমাদের যদি প্র্যাকটিস না থাকে তাহলে হয় কি যে যেদিন আমরা ভাইভা দিতে যাই সেদিন আমরা একটু অস্বস্তি ফিল করি এবং সেটা আসলে ভাইভা বোর্ডে ফুটে ওঠে। তো আমাদেরকে আগে থেকে প্র্যাকটিসগুলো করে যেতে হবে। কমপ্লিট স্যুটের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনার ব্লেজার এবং প্যান্টের কালার যেন সেম হয়, এমন যেন না হয় যে আপনার ব্লেজার এবং প্যান্টের কালার অন্যরকম এবং ফিটিংসগুলো যেন ঠিকঠাক হয়। এইভাবেই মোটামুটি শার্টের কালার আপনি হোয়াইট শার্ট পরতে পারেন অথবা স্কাই ব্লু, এভাবে লাইট কালার পরা যেতে পারে। এমন কিছু পরা উচিত না যেটা আসলে অসঙ্গতিপূর্ণ অথবা দেখতে আমাদেরকে ওই দিনের জন্য মানে স্যুট করে এরকম মনে হবে না। তো আশা করি ড্রেস আপের ক্ষেত্রে আমরা সচেতন থাকব। ভাইভা বোর্ডে কনফিডেন্ট থাকা খুবই ইম্পর্ট্যান্ট এবং স্ট্রেস ফ্রি থাকা, কারণ ভাইভা বোর্ডে এমন সিচুয়েশন স্যাররা অনেক সময় ইচ্ছা করেই ক্রিয়েট করেন যে তারা দেখতে চান আপনি কনফিডেন্ট কিনা, আপনি একজন ক্যাডার অফিসার, আপনি একজন রাষ্ট্রদূত হবেন, আপনি একজন ডিসি হবেন, আপনি একজন এসপি হবেন, আপনি একজন বিসিএস কর্মকর্তা হবেন। সেক্ষেত্রে আপনার স্ট্রেস নেওয়ার ক্ষমতা কতটুকু, আপনি কি বিচলিত হচ্ছেন কি না কোনো একটা সিচুয়েশনের কারণে, সেটা টেস্ট করার জন্য স্যাররা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে অথবা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো নিজেকে শান্ত রাখা খুবই ইম্পর্টেন্ট। সব প্রশ্নের উত্তর আমি হয়তো জানবো না, তো পোলাইটলি না বলাটাও খুব ইম্পর্ট্যান্ট। পোলাইটলি আমি কিভাবে না বলতে পারি সেটি শিখে যাওয়া দরকার, যে সরি স্যার এই মুহূর্তে এ বিষয়টি আমার মনে পড়ছে না, অথবা সরি স্যার এ বিষয়ে আমার ভালো ধারণা নেই, এ বিষয়ে আমার জানা নেই স্যার, আমি জেনে নিব। এভাবে কিন্তু পোলাইটলি আপনি না বলতে পারেন। অথবা স্যার আমি মনে করি, আমার মতে বিষয়টা এরকম, কোনো একটা ব্যাখ্যার ক্ষেত্রে আপনি যাই বলেন না কেন আপনি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করবেন এবং আপনার মধ্যে যেন কোনো অ্যারোগেন্স না আসে সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন। সবশেষে বলবো, বিগত দিনে যে প্রশ্নগুলো করা হয়েছে ভাইভা বোর্ডে সেই প্রশ্নগুলো কালেক্ট করার চেষ্টা করুন এবং সেখান থেকে সলভ করার চেষ্টা করুন। এবং আজকে যে পয়েন্টগুলো আলোচনা করেছি একটি ওভারঅল ডিসকাশন ছিল কয়েকটা পয়েন্টে, এই পয়েন্টগুলো নিয়ে আপনারা যদি প্রিপারেশন নেন আমি আশা করি যে আপনাদের ভাইভা আল্লাহর রহমতে ভালো হবে। তো সবার জন্য শুভকামনা। যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন।